বাংলাদেশ কি কখনো গ্লোবাল সুপার পাওয়ার হতে পারবে, কিংবা দক্ষিণ এশিয়ার পরাশক্তি হওয়ার মতো সক্ষমতা কি বাংলাদেশের রয়েছে? সামরিক দিক থেকে আমরা ঠিক কতটা শক্তিশালী? অনেক সময় শোনা যায় আমাদের সামরিক বাহিনী নাকি এখন বিশ্বমানের, কিন্তু বাস্তবে আমাদের সমরাষ্ট্রের সক্ষমতা আসলে ঠিক কোন পর্যায়ে আছে? আজ আমরা এমন কিছু রূঢ় বাস্তবতা নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার ধারণাকে পুরোপুরি পাল্টে দেবে। শুরুতেই আমাদের সামরিক প্রদর্শনীর কিছু মজাদার দিক নিয়ে কথা বলা যাক। বিভিন্ন সময় সমরাস্ত্র প্রদর্শনীতে আমরা যেসব অস্ত্রশস্ত্র দেখি সেগুলোর দিকে একটু ভালো করে তাকালে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। যেমন একটা আস্ত ট্রাকের উপর বসানো সাবমেরিন বিধ্বংসী টর্পেডো। টর্পেডোর গায়ে এমন চকচকে লাল সবুজ রং করা থাকে, দূর থেকে দেখলে মনে হবে কোনো লিপস্টিক কিংবা ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিশাল আকৃতির কোনো ভিটামিন ক্যাপসুল রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আধুনিক যুগে সাবমেরিন হান্টার বা টর্পেডোগুলো থাকে এক একটা সাইলেন্ট কিলার। সেখানে আমাদের টর্পেডোর এই রঙিন আর অদ্ভুত প্রেজেন্টেশন দেখে যে কারো মনে হতেই পারে আমরা কি সমরাস্ত্র প্রদর্শন করছি নাকি কোনো মেলায় অংশ নিতে যাচ্ছি। এরপর আসা যাক আমাদের আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেমের কথায়। প্রদর্শনীতে খুব গর্বের সাথে FM-90 মিসাইল সিস্টেম দেখানো হয়। এই সারফেস টু এয়ার মিসাইলগুলোর রেঞ্জ শুনলে আপনি হাসবেন নাকি কাঁদবেন তা হয়তো ঠিক করতে পারবেন না। স্বয়ংক্রিয় এই রাডার আর মিসাইল সিস্টেমের রেঞ্জ নাকি 7 থেকে 15 কিলোমিটার। আধুনিক যুগে ফাইটার জেটগুলো যেখানে কয়েকশো কিলোমিটার দূর থেকে প্রিসিশন গাইডেড মিউনিশন বা স্মার্ট বোম ফেলে চলে যায়, সেখানে 15 কিলোমিটার রেঞ্জের মিসাইল দিয়ে আমরা ঠিক কার আকাশ ঠেকাবো? পাশের পাড়ার ছাদ থেকে কেউ যদি বড় সাইজের ঢিল ছড়ে বড় জোর, সেটা হয়তো ঠেকানো যাবে এই মিসাইল দিয়ে। বর্তমান যুগে 15 কিলোমিটার রেঞ্জ মানে শত্রু আপনার চোখের সামনে এসে বসে আছে। একটা দেশের মেইনস্ট্রিম এয়ার ডিফেন্সের এই হাল হলে আকাশ সীমার নিরাপত্তা আসলে কতটা মজবুত সেটা একটা বড় প্রশ্ন। দেশের দূরপাল্লার মিসাইলের রেঞ্জ 70 থেকে 120 কিলোমিটার হলে সেটাকে আর কি বলবেন? ঢাকার জিনিস তো ঢাকাতেই থেকে যাবে মনে হচ্ছে। এবার আসি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভির কথায়। নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ড্রোন, যেমন ফিক্সড উইং ড্রোন, QX মডেলের কোয়াডকপ্টার ইত্যাদি যখন সামরিক বহরে দেখানো হয় তখন বুকটা গর্বে ফুলে ওঠার কথা। কিন্তু ড্রোনগুলোর চেহারার দিকে তাকালে মনে হয় এগুলো যেন শখের বশে বানানো কোনো ভার্সিটি প্রজেক্ট। যে কোয়াডকপ্টারগুলো দেখানো হয় সেগুলো দিয়ে কি আমরা বর্ডারে নজরদারি করব নাকি বিয়ে বাড়ির সিনেম্যাটিক ভিডিও শ্যুট করব সেটা বোঝা মুশকিল। এর পাশাপাশি যখন সামরিক বহরে 50 টন ধারণ ক্ষমতার মোবাইল ক্রেন, ক্র্যাশ টেন্ডার আর ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন গাড়ি সারি বেঁধে চলতে দেখা যায় তখন কনফিউশন আরও বাড়ে। যুদ্ধক্ষেত্রে কি আমরা শত্রুর মোকাবিলা করব নাকি সেখানে ফায়ার ব্রিগেড আর কনস্ট্রাকশনের কন্ট্রাক্ট নিয়ে যাব? স্পেশাল ফোর্সের নামে র্যাপিড অ্যাকশন টিমের সাধারণ মোটরসাইকেল বহর দেখলে মনে হয় যেন ট্রাফিক সিগন্যাল ক্লিয়ার করার কোনো এসকর্ট ডিউটি চলছে। এতক্ষণ তো আমাদের সমরাষ্ট্রের বাহ্যিক রূপ আর সক্ষমতা নিয়ে অনেক হাস্যরস হলো, কিন্তু একটা লজিক্যাল প্রশ্ন কি আপনার মাথায় ঘুরছে না? এত সাদামাটা আর কম রেঞ্জের সমরাষ্ট্র দিয়ে বাংলাদেশ আসলে কিসের প্রস্তুতি নিচ্ছে? আমাদের সামরিক নীতি নির্ধারকরা কি এসব বোঝেন না? আসুন এবার সেই আলোচনায় প্রবেশ করা যাক। বাংলাদেশ কি আদৌ কখনো সুপার পাওয়ার হতে পারবে? এক কথায় উত্তর হলো না, এবং অদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হওয়ার সম্ভাবনাও শূন্যের বখায়। কেন? এর পেছনে কোনো আবেগ নেই, আছে সলিড জিওপলিটিক্স আর ইকোনমিক্স। সুপার পাওয়ার বা পরাশক্তি হতে হলে আপনার 3টি জিনিস অত্যাবশ্যক। প্রথমত, $ট্রিলিয়ন বিশাল অর্থনীতি। দ্বিতীয়ত, নিজস্ব মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা সমরাস্ত্র তৈরির বিশাল কারখানা, যেখান থেকে আপনি সারা বিশ্বে অস্ত্র রপ্তানি করবেন। এবং তৃতীয়ত, গ্লোবাল বা রিজিওনাল রাজনীতিতে ছড়ি ঘোরানোর ক্ষমতা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা খেয়াল করুন। আমাদের 3 দিকে ভারত এবং একদিকে ছোট একটা সীমানা জুড়ে আছে মিয়ানমার। দক্ষিণে বঙ্গোপসাগর। আমাদের স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা একদমই নেই, অর্থাৎ যুদ্ধ বাঁধলে আমাদের পিছিয়ে গিয়ে পুনরায় সংগঠিত হওয়ার মতো কোনো বিশাল ভূখণ্ড নেই। এই অবস্থায় বাংলাদেশের যুদ্ধনীতি কখনোই অফেন্সিভ বা আক্রমণাত্মক হতে পারবে না। আমাদের নীতি হলো পুরোপুরি ডিফেন্সিভ বা প্রতিরক্ষামূলক। 15 কিলোমিটার রেঞ্জের মিসাইল বা খেলনার মতো দেখতে ড্রোনের কথায় আবার ফিরে যাই। এই অস্ত্রগুলো দিয়ে আমরা হয়তো ভারত বা চীনের মতো পরাশক্তির সাথে পেরে উঠব না, কিন্তু এগুলো দিয়ে আমরা যেটা তৈরি করছি সামরিক ভাষায় তাকে বলে ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা। বাংলাদেশের টার্গেট অন্য দেশ দখল করা নয়। আসলে বাংলাদেশকে দখল করতে এলে শত্রুর যেন কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়, যাতে তারা আক্রমণ করার সাহস না পায়। একে বলা হয় পর্কিউপাইন স্ট্র্যাটেজি বা সজারু নীতি। একটা সজারুকে যেমন সহজে গেলা যায় না, বাংলাদেশের সামরিক বাহিনীও ঠিক সেইভাবে নিজেদের সাজাচ্ছে। তবে এখানেও একটা বিশাল গ্যাপ রয়ে গেছে। আমাদের বেশিরভাগ ভারী সমরাস্ত্রই আমদানি করা,
চীন, তুরস্ক বা ইউরোপের ওপর আমরা পুরোপুরি নির্ভরশীল। একটা পরাশক্তি সাধারণত অন্যের কেনা অস্ত্র দিয়ে পরাশক্তি হতে পারে না। আপনি যখন অন্য দেশ থেকে ফাইটার জেট বা সাবমেরিন কিনবেন, তখন ওই দেশের শর্ত মেনেই আপনাকে চলতে হবে। তারা পার্টস দেওয়া বন্ধ করে দিলে আপনার কোটি টাকার সমরাস্ত্র লোহা লক্করে পরিণত হবে। এই জায়গাটাতেই আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন, রাডার বা যোগাযোগ ব্যবস্থাগুলো গুরুত্বপূর্ণ। এগুলো দেখতে এখন যেমনই হোক, আজ থেকে 10 বছর আগের তুলনায় এটা কিছুটা হলেও অগ্রগতি। আজ যে ড্রোনটা দেখে খেলনার মতো মনে হচ্ছে, 5 বছর পর এই গবেষণার উপর ভিত্তি করেই হয়তো বাংলাদেশ নিজস্ব অ্যাটাক ড্রোন বানাতে পারবে। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায়, শুধু আত্মরক্ষা দিয়ে কি দক্ষিণ এশিয়ার পাওয়ার প্লেতে টিকে থাকা সম্ভব? ভারত আর চীনের মতো দুই এশিয়ান জায়ান্টের মাঝখানে বসে বাংলাদেশ কিভাবে নিজের অস্তিত্ব আরও শক্ত করবে? এর উত্তর রয়েছে আমাদের ইকোনমিতে। চলুন সেই হিসাবটা মিলিয়ে দেখি। বাংলাদেশের জিডিপি মূলত দাঁড়িয়ে আছে গার্মেন্টস খাত আর রেমিটেন্সের ওপর। আপনি টি-শার্ট আর জিন্স প্যান্ট বিক্রি করে বিলিয়ন ডলারের স্টেলথ ফাইটার বা দূরপাল্লার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল মেনটেন করতে পারবেন না। আধুনিক একটা ফাইটার জেটের শুধু 1 ঘন্টার ওড়ার খরচও কয়েক হাজার ডলার। তাই পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখার আগে আমাদের ইকোনমিকে হেভি ইন্ডাস্ট্রি বা ভারী শিল্পের দিকে শিফট করতে হবে। আমাদের দূরপাল্লার মিসাইল নেই, এই নিয়ে অনেকের আক্ষেপ আছে। কিন্তু আপাতত আমাদের দূরপাল্লার মিসাইল খুব একটা জরুরি নয়। কেননা আমাদের শত্রু যদি ভারত বা মিয়ানমার হয়, তাহলে 5000 কিলোমিটার রেঞ্জের মিসাইলের তেমন একটা প্রয়োজন নেই, যদি না দূরের দেশের সাথে কোনো যুদ্ধ বাধে। কারণ ভারত বা মিয়ানমারের বর্ডার আমাদের একদম গায়ে লাগানো। অন্তত এই মুহূর্তে আমাদের দরকার শর্ট রেঞ্জ কিন্তু হাইলি প্রিসাইজ এবং ডেডলি ওয়েপন। দরকার প্রচুর সংখ্যক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, পোর্টেবল এয়ার ডিফেন্স আর নেভাল মাইন। এগুলো সস্তা কিন্তু শত্রুর জন্য চরম আতঙ্কের। তাছাড়া আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান একটু ভিন্ন। সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এই নীতি নিয়ে চললে পরাশক্তি হওয়া যায় না। পরাশক্তি হতে হলে আপনাকে সাইড নিতে হবে, প্রক্সি ওয়ারে জড়াতে হবে, অন্য দেশের সৈন্য পাঠাতে হবে। বাংলাদেশ এই মুহূর্তে এমন কোনো ভূরাজনৈতিক জুয়া খেলার মতো অবস্থায় নেই। আমাদের প্রথম আর প্রধান লক্ষ্য হল অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা এবং একটি শক্তিশালী কোস্টাল ডিফেন্স বা উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যাতে বঙ্গোপসাগরের সম্পদে কেউ ভাগ বসাতে না পারে। সুতরাং সোশ্যাল মিডিয়ার ইমোশনাল কথাবার্তা বাদ দিয়ে যদি আমরা বাস্তবে আসি, তাহলে হিসাবটা খুব পরিষ্কার। বাংলাদেশ সুপার পাওয়ার হচ্ছে না, এমনকি দক্ষিণ এশিয়ার পরাশক্তি হওয়ার দৌড় থেকেও আমরা যোজন যোজন দূরে। আমাদের সমরাস্ত্রগুলো এখনো বেসিক লেভেলে আছে এবং বহু ক্ষেত্রেই তা আধুনিক হাইটেক ওয়ারফেয়ারের জন্য যথেষ্ট নয়। তবে আশার কথা হলো, এতদিনে আমরা অন্তত নিজেদের মতো করে কিছু একটা বানানোর চেষ্টা করছি। এই বেসিক রাডার, ছোট ছোট ড্রোন আর ওই 15 কিলোমিটার রেঞ্জের মিসাইলগুলোই হচ্ছে আমাদের স্বনির্ভরতার প্রথম ধাপ। পরাশক্তি হওয়ার অলিক স্বপ্ন বাদ দিয়ে আমাদের ফোকাস করা উচিত একটি স্মার্ট, টেকনোলজিক্যালি অ্যাডভান্সড এবং কম্প্যাক্ট মিলিটারি ফোর্স গড়ে তোলা। এমন একটি বাহিনী যাদেরকে দেখলে সুপার পাওয়াররা হয়তো ভয় পাবে না, কিন্তু সমীহ ঠিকই করবে। আর ঠিক এই সমীহ আদায় করতে পারলেই বাংলাদেশের জিওপলিটিক্যাল গেম বদলে যাবে। সামরিক দিক থেকে সুপার পাওয়ার না হলেও অর্থনৈতিক আর কৌশলগত দিক থেকে একটি স্মার্ট পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করাটাই হতে পারে বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তবমূলকী এবং বুদ্ধিদীপ্ত লক্ষ্য। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আপনার মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।